ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। গল্পের গরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি অর্ণব চলে এসেছি অলৌকিক সিরিজের এপিসোড 4 নিয়ে। আমাদের এই সিরিজটাতে বিভিন্ন ধরনের অদ্ভুত অলৌকিক ঘটনা শোনানো হয়। আজকের ঘটনাটি পাঠিয়েছেন জিয়াগঞ্জ থেকে সেলিম শেখ। বাকি ঘটনা তারই জবানিতে। আজ থেকে প্রায় 5 বছর আগেকার ঘটনা। আমার 3rd সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে। দিনটা ছিল শনিবার। 3টের সময় পরীক্ষা শেষ করে হোস্টেলে ফিরেছি। কয়েকদিন রাত জেগে পড়াশোনা করেছি, তাই শরীরটা বেশ ক্লান্ত ছিল। একটু রেস্ট নেব বলে শুলাম। যখন ঘুম ভাঙল তখন দেখি রাত 9টা বাজে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে মাঝে মাঝে দমকা বাতাস বইছে। সকাল থেকেই মেঘলা ছিল, বিকেলবেলায় নেমেছে বোধহয়। আমার বাড়ি জিয়াগঞ্জে। হোস্টেলে থেকে পড়াশোনা করি। লালগোলা প্যাসেঞ্জারে মাসে একবার বাড়ি ফিরি। রিটেন পেপারগুলো সবকটা শেষ, প্র্যাকটিক্যালগুলো বাকি। মাঝে সপ্তাহখানেকের ছুটি। ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি, কিন্তু ঘুমটা এসে বেশ ঝামেলায় ফেলে দিল। বেশ দেরি হয়ে গেছে, তার সাথে আবার প্রবল বৃষ্টিও শুরু হয়েছে। ভাবছিলাম বাড়ি যাব কিনা, কিন্তু রবিবার দিনটা একা একা হোস্টেলে কাটাতে মন চাইছে না। তার উপর বন্ধুবান্ধবও সব ছুটি পেয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। অবশেষে আলিশি কাটিয়ে উঠে পড়লাম। গোছগাছ সব করাই ছিল। জামাকাপড় পাল্টে রেনকোট পরে নিলাম। হোস্টেল থেকে বেরিয়ে বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছালাম স্টেশনে। ট্রেন ধরে শিয়ালদা এলাম। 11:30টার লালগোলা স্পেশাল ধরব। বৃষ্টির জন্য আজ স্টেশন বেশ ফাঁকা। আমার পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগবে, তাই 2-1টা বিস্কুটের প্যাকেট, চিপসের প্যাকেট কিনে নিলাম। রাতে কাজে লাগবে। জানালার ধারে একটা সিট নিয়ে বসলাম। বৃষ্টি এখন প্রায় থেমে এসেছে। ট্রেনের কামরাটা বেশ খালি। গোনাগুনতি কয়েকজন আছে। একটা কাকু ছোলা বাদাম ভাজা নিয়ে উঠলেন। 2 প্যাকেট বাদাম ভাজা কিনে হেডফোনটা কানে লাগিয়ে একটা মুভি চালিয়ে বসলাম। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো। হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। রাতের ট্রেনে ট্রাভেল করার একটা আলাদাই আমেজ আছে। আমার পৌঁছাতে প্রায় 4:30 বাজবে, তাই বেশ আরাম করেই বসেছিলাম। কখন ঘুমে চোখ লেগে গেছে খেয়াল করিনি। যখন ঘুম ভাঙল তখন দেখি ট্রেনটা দাঁড়িয়েছে। বৃষ্টি তখনও পড়ছে। কামরাটা অন্ধকার, একটাও আলো জ্বলছে না। চারিদিকে ঝিঁঝি পোকার শব্দ। কোথায় এলো ট্রেনটা? নিজের মনেই প্রশ্ন করলাম একবার। দেখি হাতের মোবাইলটায় সিনেমা চলছে তখনও। সেটা বন্ধ করে ঘুমের ঘোর কাটাতে একটু সময় লাগলো। একটু খেয়াল করতে বুঝলাম ট্রেনটা 2টো স্টেশনের মাঝে কোথাও দাঁড়িয়ে আছে। একবার মনে হলো কামরার আলোটাই বা বন্ধ কেন? এতক্ষণ তো আলো বন্ধ থাকার কথা নয়। কোনো দুর্ঘটনা ঘটল নাকি? কামরায় তখন আমি বাদে আর একজন বসে আছে, ঠিক আমার উল্টো দিকের জানালার ধারে সিটটায়। 15-20 মিনিট কেটে যাওয়ার পরেও যখন ট্রেন চলল না, তখন বিরক্ত হয়েই বললাম, কি হলো আবার? হঠাৎ এরকম দাঁড়িয়ে আছে কেন? আমার অপর পাশের লোকটা কেমন একটা ফ্যাঁসফ্যাঁসে গলায় বলল, হ্যাঁ ঠিকই বলেছ, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। বোধহয় লাইনে কোনো সমস্যা হয়েছে। বৃষ্টি হচ্ছিল তো মুষলধারে। আমি বললাম, তা ঠিক। তারপর মোবাইলের স্ক্রিনে দেখলাম রাত 2টো বাজে। কৃষ্ণনগরের কাছাকাছি আছে বোধহয় ট্রেনটা এখন। বাইরে বৃষ্টির বেগ আবার বেড়েছে। আমি ঘুমানোর চেষ্টা করতে যাচ্ছিলাম। এমন সময় পাশের লোকটা বলল, তোমার কাছে আগুন আছে? একটা সিগারেট ধরাতাম তাহলে। আমি তাকে দেশলাইটা দিলাম। তিনি সিগারেট ধরালেন, তারপর দেশলাইটা আমাকে দিলেন, সাথে একটা সিগারেটও দিলেন। আমিও না করলাম না। সিগারেটে টান দিতে দিতে বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে রইলাম। একটু পরে লোকটা নিজের মনে কথা বলতে শুরু করলো। অস্পষ্ট শুনতে পেলাম তিনি কখনো বলছেন, বিরক্ত করিস না। কখনো আবার বলছেন, তুই কি আমাকে একটু শান্তি দিবি না? আবার বলছেন, যা যা, সরে যা, দূরে যা। প্রথমটায় ভাবলাম তিনি ফোনে কথা বলছেন, তারপর দেখলাম
দু হাতে নিজের মাথা ধরে ঝাঁকাচ্ছেন আর কী সব বিড়বিড় করছেন। আমি জিজ্ঞেস করলাম, কোনো অসুবিধা হচ্ছে নাকি আপনার? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আর অসুবিধা? একটা পাপ করেছি, তার বোঝা সারা জীবন বয়ে বেড়াচ্ছি। একটা মুহূর্ত নিস্তার নেই আমার। এর মধ্যেই ট্রেনটা চলতে শুরু করেছে। ঠিক একটা গরুর গাড়ির মতো এগোচ্ছে। আমি লোকটার কথা ঠিক বুঝতে পারলাম না। বললাম, ঠিক বুঝলাম না, কি হয়েছে আপনার? উনি একটু হাসলেন, তারপর বললেন, বুঝিয়ে বলতে পারি, শুনবে? আমি তখন একটা যেন গল্পের স্বাদ পেয়েছি। সম্মতি জানালাম। উনি বলতে শুরু করলেন, আমার বিয়ে হয়েছিল প্রায় বছর 7 আগে। পাশের গ্রামের মেয়ে, দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। খুব সহজ সরল মেয়ে ছিল সে। বছর ঘুরতে এক সন্তানের বাবা হই আমি, কন্যা সন্তান। মেয়েটির নাম রেখেছিলাম সুজাতা। আমার বাড়ির লোক যদিও কোনোভাবেই সেই সন্তানকে মেনে নিতে পারেনি, বিশেষ করে আমার মা। তার উপর মেয়েটার জন্মের ঠিক 2 সপ্তাহের মধ্যেই আমার বউ মারা গেল। পরিবারের সবাই বাচ্চাটাকে অলক্ষণে তকমা দিয়ে দিল। আমার ব্যবসার অবস্থাও খারাপ হতে শুরু করলো। তারপর 1 বছরের মধ্যেই আমার বাবা, জ্যাঠা, মা একে একে সবাই মারা গেল। আমারও যেন মেয়েটাকে তখন কোনো পিশাচ মনে হতে লাগলো। বৌদি দেখাশোনা করতো ওর। আমি কাছে যেতাম না। আধো আধো গলায় বাবা বলে ডাকতো। শুনলেই যেন রাগ হতো। টলমল পায়ে কাছে আসতো। দূর ছাই করে তাড়িয়ে দিতাম। সেদিন একটা ব্যবসার হিসাব কিছুতেই মেল ছিল না। মেজাজটাও গরম ছিল। মেয়েটা বারবার এসে আমাকে ডাকছিল। বিরক্ত হচ্ছিলাম। এমন সময় ওই সে একবার জড়িয়ে ধরতে গেল আমায়। আমার মাথায় তখন খুন চেপে গেছে। সজোরে ঠেলে দিয়েছিলাম ওকে। ছোট্ট মাথাটা গিয়ে ঠোকা লাগে খাটের কোনায়। সঙ্গে সঙ্গে রক্তে ভেসে যেতে শুরু করেছিল ঘরের মেঝে। ওর ছোট্ট শরীরটা কয়েকবার কাঁপুনি দিয়ে নড়ে উঠে স্তব্ধ হলো। চিরকালের মতো স্তব্ধ হলো। তারপর থেকেই তো সব শুরু হলো। একটা না কথা বলে থামলো লোকটা। আমি হতভম্ব হয়ে রইলাম কিছুক্ষণ। তারপর অস্ফুটে বললাম, মানে কি? মেরে ফেললেন বাচ্চাটাকে? আর তারপরেই বা কি শুরু হলো বলছেন? একটা দীর্ঘশ্বাস ফেলে লোকটা বলল, হ্যাঁ, আমি মেরে ফেলেছিলাম নিজের মেয়েকে। নিজের এই হাতে মেরেছি আমি। কিন্তু বিশ্বাস করো, আমি মারতে চাইনি। হ্যাঁ, আমি পছন্দ করতাম না। কিন্তু একটা বাড়ির জন্যেও ওর ক্ষতি করার কথা আমি ভাবিনি। একটু থামলেন তিনি। তারপর আবার বলা শুরু করলেন, আমি যেই দেখলাম যে মেয়েটার শরীরে আর প্রাণ নেই, সেই আমি সেখান থেকে পালালাম। সৎকার করা তো অনেক দূরের ব্যাপার। তখন হাজত বাসের ভয় আমার মাথায় ঘুরছে। আমি পালিয়ে গেলাম। আর কখনো গ্রামে ফিরিনি। কিন্তু তারপরেই শুরু হলো অসহ্য যন্ত্রণা। এক মুহূর্ত যার থেকে আমার নিস্তার নেই। সুজাতা আমাকে ছাড়ল না। প্রতিটা মুহূর্ত আমার সাথে সে আছে। বাবা বাবা বলে ডাকছে, জড়িয়ে ধরছে, চুল টানছে। একটা মুহূর্ত সে আমাকে ছাড়েনি। আমি এবার একটু অবাক হয়ে ভাবলাম, মৃত বাচ্চাটি কিভাবে ওনার সাথে থাকবে। বুঝলাম ওই অপরাধের পর ওনার মানসিক অবস্থা আর ভালো নেই। তিনি আবার বলে উঠলেন, এই দেখো, সব সময় বিরক্ত করে চলেছে ও আমাকে, সব সময়। লোকটার দিকে তাকিয়ে দেখলাম সত্যিই তার সাথে একটা বাচ্চা রয়েছে। প্রগাঢ় অন্ধকারের মধ্যেও বোঝা যাচ্ছে সেটা। মাঝে মাঝে খিলখিল করে হাসছে সে। কখনো লোকটার গলা জড়াচ্ছে, কখনো চুল টানছে। লোকটা বিড়বিড় করে বলছে, ছাড় আমাকে, ছাড়, ছাড় আমাকে। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। ভাবলাম এতক্ষণ কি ভুল দেখছিলাম?
এতটা ভুল কি দেখা যায়? বাচ্চাটাকে এতক্ষণ একবারও দেখতে পাইনি, এতটা বেখেয়াল আমি। তাহলে লোকটা যে বলল উনি ওনার মেয়েকে হত্যা করেছেন, সেসব কি মিথ্যা? এমন সময় কামরার আলো জ্বলে উঠল। ট্রেনে অ্যানাউন্সমেন্ট শোনা গেল, পরবর্তী স্টেশন বাহাদুরপুর। লোকটা যেখানে বসেছিল সেদিকে তাকাতেই দেখলাম কেউ কোথাও নেই। পুরো কামরায় আমি একা। সিট দাঁড়াবে একটা হিমেল স্রোত বয়ে গেল। ঢোক গিলতে গিয়ে দেখলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ট্রেনটা বাহাদুরপুর ঢুকতেই দৌড়ে স্টেশনে গিয়ে বসলাম। রাতটা ওখানেই কাটিয়েছিলাম। পরদিন সকালে ট্রেন ধরে বাড়ি ফিরেছিলাম। রাতের ট্রেন তাই আমি সবসময় এড়িয়েই চলি। কে ছিল ওই লোকটা? আর কখনো ওনাকে দেখতে পাইনি, তবে এখনো যেন কখনো কখনো বাচ্চাটার খিলখিল হাসির শব্দ কানে বাজে। ঘটনাটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। এরকম আরও ঘটনা ও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। চলে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে টিউনড।